আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সবে ঈদুজ্জোহা গেল, বাড়িতে সবাই মাংস আছে। আর এই মাংসের একঘেয়েমি রান্না না করে যদি এই লাল লাল ধোঁয়া ওঠা গরম গরম কাবাব তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো? আমার তো কাবাব খেতে অসাধারণ লাগে। আর যদি সেটা হয় নিজের হাতে তৈরি, বাড়িতে তৈরি, তাহলে তো কথাই নেই। আমি বাড়িতে বানাচ্ছি শিক কাবাব, তো ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি। চলুন তাহলে শুরু করা যাক। নিয়ে নিচ্ছি এখানে মাংসটাকে আমি এইরকমভাবে কেটে নিয়েছি, একটু পাতলা পাতলা করে, লম্বা লম্বা থাকবে। আর এইরকমভাবে চিরা লাগিয়ে দিতে হবে যাতে মাংসের ভিতর পর্যন্ত নুন মশলা খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। এই যে দেখুন, এরকমভাবে মাংসটাকে কেটে নিতে হবে, ঠিক যেন রিবনের মতো হবে মাংস কাটাটা। মাংসটাকে ধুয়ে খুব ভালো করে জল ঝরিয়ে নেব। আর যেটা খুব জরুরি কাবাবে, সেটা হচ্ছে কাঁচা পেঁপে। কাঁচা পেঁপেটাকে খোসা সমেত এরকমভাবে গ্রেট করে নেব। এই পেঁপে গ্রেট করে দিলে কি হয়, মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কেননা কাবাব তৈরি করতে গেলে তো খুব বেশি রান্না করা যাবে না, তাই সেদ্ধ হওয়ার জন্য পেঁপেটা কিন্তু অবশ্যই দিতেই হবে। কাবাবে কিন্তু খুব বেশি মশলাপাতি লাগে না। আর আমি যেরকমভাবে বানাই তাতে খুব বেশি গরম মশলা বা খুব বেশি মশলাপাতি আমি দিই না। তাতে করে কি হয়, মাংসের যে টেস্টটা সেটা পাওয়া যায়। আর খুব বেশি মশলাপাতি দিয়ে দিলে কি হয়, শুধু মশলাই মনে হবে, মাংসর টেস্টটা আর পাওয়া যাবে না। এখানে মাংস আমি নিয়েছিলাম প্রায় 400-450 মতো হবে। আর কাঁচা পেঁপে গ্রেট করে দিয়েছিলাম প্রায় 1 টেবিল চামচের মতো। এইটুকু দিলেই হবে। তবে পেঁপেটা দেখে কিনতে হবে যেন টাটকা হয়, মানে পেঁপের আঠাটা যেন থাকে। এবারে বাকি মশলাপাতির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো লবণ প্রয়োজন মতো, আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিলেই ভালো হয়, এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো রঙের জন্যে, আর দিয়ে দেবো এখানে সর্ষের তেল। এখানে আমি ফুড কালার ইউজ করছি না, তবে বাইরে বাজারে যেটা কিনতে পাওয়া যায় সেটাতে কিন্তু ফুড কালার দেয়া থাকে, তাই একটু লাল লাল লাগে দেখতে। বাড়িতে যখন তৈরি করছি আমি ফুড কালারটা অ্যাভয়েড করব। হলুদ যেটা দিয়েছি একটু বেশি করে দিয়েছি, হলুদের ভয় নেই, গন্ধ হবে না, তবে কালারটা খুব মশলাপাতি দিয়ে মাংসটাকে খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখাতে হবে। এই চটকে মাখানোটা কিন্তু খুব জরুরি, যাতে পুরো মাংসটাতে মশলাপাতি খুব ভালো করে লেগে যায়। মশলাপাতি মেখে নেওয়ার পরে এটাকে আমি 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দেব। তার থেকে বেশি রাখার কিন্তু কোনো দরকার নেই। তার থেকে যদি বেশি রাখেন তাহলে কি হবে, পেঁপে দেওয়া আছে যেহেতু, এটাকে কাবাব আর তৈরি করা যাবে না, ছেড়ে ছেড়ে যাবে মাংস। তাই 10 থেকে 15 মিনিট কিন্তু যথেষ্ট। যেহেতু শিক কাবাব বানাচ্ছি, তাই এবারে শিকে গেঁথে নেওয়ার পালা। এই শিকটা আমি কমার্শিয়ালে অর্ডার দিয়ে বানিয়েছিলাম যে এইভাবে শিকটা আমাকে বানিয়ে দিতে হবে। এটা যে কোনো কমার্শিয়ালেই আপনি যদি বলেন তাহলে বানিয়ে দেবে ওরা। আর সেটা যদি সম্ভব না হয় তাহলে রেডিমেড শিক তো কিনতে পাওয়া যায়। বিভিন্ন মাপের, বিভিন্ন সাইজের, বিভিন্ন রকমের শিক পাওয়া যায়, মোটা সরু বিভিন্ন রকমের পাওয়া যায়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিনে নিতে পারেন। এবারে মাংসের এক একটা টুকরোকে এইভাবে আমি পেঁচিয়ে পেঁচিয়ে শিকে গেঁথে নেব। পেঁচিয়ে গেঁথে নিতে হবে কেন, যখন আমি সেঁকবো আগুনে, তখন মাংস যদি খুব নরম হয়ে গিয়েও থাকে পেঁপের জন্যে, তাহলে কিন্তু ছেড়ে পড়ে যাবে না, শিক মাংসটাকে কামড়ে ধরে থাকবে। এইভাবে সবগুলোকে আমি শিকের মধ্যে গেঁথে নেব। এক একটা শিকে আমি 2টো করে মাংসের পিস দিয়েছি। শিক কাবাব বানানোর সময় যে কথাগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মাংসের কাটিংটা। মাংসটাকে এরকম সরু সরু ফিতের মতো কাটতে হবে, আর তাতে কাটস লাগিয়ে দিতে হবে, বা আপনাদের কাছে যদি শিল নোড়া থাকে সেই নোড়া দিয়ে একটু ঘা মেরে দিতে পারেন। আর যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পেঁপে বেশি দেয়া যাবে না, আর খুব বেশিক্ষণ মাখিয়ে রাখাও যাবে না। যদি খুব বেশিক্ষণ মাখিয়ে রাখেন বা খুব বেশি যদি পেঁপে দিয়ে দেন তাহলে কিন্তু এইভাবে শিকে জড়ানো যাবে না, হাতেই মাংসগুলো ছেড়ে যাবে। তাই মাংস মাখিয়ে রাখার টাইমটা আর পেঁপের পরিমাণটা দেখে দিতে হবে। আপনারা যদি গ্রামের মানুষ হন, মানে যদি পেঁপে গাছ বাড়িতে থাকে, তাহলে পেঁপে যে পাতা ভাঙলে আঠাটা বেরোয় সেই আঠাটা দিলেও একই কাজ হবে। আমরা যেহেতু শহরে থাকি, ফ্ল্যাটে থাকি, আমাদের কাছে তো পেঁপে গাছের কোনো প্রশ্নই ওঠে না, তাই কাঁচা পেঁপে বাইরে থেকে কিনতে হয়। তো সেই পেঁপেই আমরা বেটে দিই। আপনারা যদি চান পেঁপে পাতার যে আঠাটা বেরোয় সেটাতে কিন্তু আরও ভালো কাজ হয়। আর শিকে যখন গাঁথবো, শিকের দুদিকের মুখ কিন্তু একটু বার করা থাকবে, যাতে করে আমি যখন উনুনের ওপরে দেব, উনুনের গায়ে যাতে মাংসটা না লাগে, যেন আগুনের ওপরে যেন লাগে মাংসটা।
এইভাবে আমি সব মাংসগুলোকে শিকে জড়িয়ে নেব। এবারে যেটা আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আগুন। আমি এখানে কয়লার উনুনে বানাচ্ছি। কয়লার উনুনে যখন আমি সমস্ত রান্না আমার হয়ে গিয়েছিল তারপরেই আমি এটা বানাচ্ছি। মানে একটু মরা আগুন চাই, খুব বেশি কড়া আঁচ হলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা সেদ্ধ হবে না, তাই আঁচটা একটু হালকা। আমি এখানে উনুনটাকে একটু অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যেরকম করা হয়, লাইভ কাউন্টার যেগুলো থাকে কাবাবের, চুলোগুলোকে দেখবেন এইভাবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে রাখে, দেখতে ভীষণ সুন্দর লাগে। তো সেই জন্যেই আমি এটাকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়িয়ে নিয়েছি। এইভাবে উল্টে পাল্টে কাবাবটাকে খুব ভালো করে লাল লাল করে সেঁকে নিলে রেডি হয়ে যাবে আমাদের শিক কাবাব। আর এটা তো আমি উনুনে করছি, যদি আপনারা গ্যাসে করতে চান সেক্ষেত্রে একটা ফ্রাইং তাওয়া যেগুলো থাকে সেই তাওয়ার উপরে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে কাবাবের শিকগুলোকে তাওয়ার উপরে রেখে হালকা আঁচে উল্টে পাল্টে এভাবে লাল লাল করে ভেজে নিলে হবে। শেষে ফ্লেমের ওপরে একটু ধরতে হবে যাতে স্মোকি ফ্লেভারটা আসে বা পোড়া পোড়া দাগটা আসে। তবে কয়লার উনুনে এইভাবে যদি করা যায় শিক কাবাব, তাহলে এর টেস্টটা কিন্তু অন্য লেভেলেরই হয়, খেতে অসাধারণ লাগে। আপনারা তাহলে ট্রাই করুন বাড়িতে, রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, আল্লাহ হাফেজ।